আমি তখন প্রস্তুতি নিচ্ছিলাম কোন কোন দেশে যাব যাতে বাংলাদেশে ফিরে যেতে না হয়। আমি এক উপলক্ষে আরেক দেশে ছিলাম, সেখানে বসে প্রস্তুতি নিচ্ছি এখন ফিরে যাওয়া ঠিক হবে কিনা। এই জগতে আমি কোনোদিন ছিলাম না, থাকার কোনো আগ্রহ ছিল না। এটার ডান বাম আমার জানা নেই। অনেকটা হাঁটিয়ে চলার মতো অবস্থা। কাজেই সে ভিন্ন জগৎ, বাট এটারও একটা চ্যালেঞ্জ আছে। এটা আমাকে তারা আহ্বান জানিয়েছে। প্রথমে একটু সংকোচ করছিলাম যে এটা যাওয়া ঠিক হবে না, যেহেতু আমি জগতের মানুষ নই। কিন্তু তারা আমাকে পারসুয়েড করেছে যে এই পরিস্থিতিতে আপনার আসা দরকার। শেষ পর্যন্ত আমি রাজি হয়েছি যে এইভাবে তোমরা প্রাণ দিয়েছো, তোমরা রক্ত দিয়েছো, কাজে আমার জন্য না হয়তো চ্যালেঞ্জিং হলোই, বা আমি যাই। তো আমি রাজি হলাম, সেভাবে এসছি। কাজে এটা ভিন্ন জগৎ, এই ভিন্ন জগতের মধ্যে এখন চলছি, দেখা যাক কোথাও যেতে পারি। কিন্তু এই জগৎটা যদি শুরু না হতো অগাস্টের 8 তারিখে আপনার জন্য, তার পেছনের যে 4 মাস আপনাদের ততদিনে মনে হয় জেলে থাকার কথা ছিল হয়তো, অথবা কাজে ওর অবস্থাটা দেখে গেছি এবং এটা ক্রমাগতভাবে দেখছি পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে ভয়ঙ্কর রকম কাজ হচ্ছে। কাজে এটা একটা ক্রমাগতভাবে এটা ফিডিংটা পাচ্ছিলাম। তার মধ্যে এই ঘটনা ঘটলো, একবার অবিশ্বাস্য একটা ঘটনা। কিন্তু তার মধ্যে বুঝি নাই যে এর মধ্যে আমাকে জড়িত হতে হবে, এর মধ্যে একটা ভূমিকা পালন করতে হবে। যে 4 মাস এভাবে গেছে আমার। আপনি 8ই আগস্টে ক্ষমতা গ্রহণের পরে আপনার বিরুদ্ধে বিগত সরকারের যে আইনগত অভিযোগ ছিল সেগুলি কোর্ট থেকে একের পর এক উঠে যায়। লোকেরা কি এরকম ভাবনার, লোকেদের সুযোগ আছে যে আপনার এই পজিশনের ভারে কিংবা প্রভাবে সেখানে এরকম কোনো ঘটনা ঘটেছে? আমি বলবো এটা আমি সরকারে থাকি বা দেশে থাকি না থাকি, এগুলো এমনি চলে যেত, এগুলো কোনো ভিত্তি নেই। আমাদের যারা প্রতিনিধিত্ব করছে আমাদের আদালতে, যে আমাদের উকিলরা আছেন, তারা এটা বোঝাতে পারতেন যে এটা কোনো ভিত্তি নেই, এটার কোনো প্রশ্ন নাই, তথ্য নাই, কিছুই নেই। এগুলো খুবই ঠুনকো জিনিস ছিল। এটা আমার জানার অজানার কোনো বিষয় না। এটা হলো যে এটা যেহেতু এটা বিচারের বিষয়, বিচারেই চলে যেত। কাজে আমি থাকলেও যেত, না থাকলেও যেত, ঘটনার চক্রে আমি ছিলাম। কিন্তু লোকেরা যে বিচার ব্যবস্থার উপর তৎকালীন এক্সিকিউটিভের রাষ্ট্রের প্রভাবের কথা বলছিল বা বলা বলি আছে এখনো, তাহলে কি আপনি মনে করেন ওনারা ক্ষমতা থাকলেও কোর্ট যে ওইভাবেই ব্যবহার করতো, মানে ন্যাচারাল পদ্ধতিতে? করে নাই তো, আগের যারা ছিল তারা তো করে নাই বলেই তো আদালতের মধ্যে গোরপাক্ষা ছিলাম। যারা এসছে তারা বিচার চাচ্ছে, বিচার প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। সেভাবেই যদি চলতো তাহলে তো আমি জেলে যাবার একটা, অবশ্যই আমি তো জেলে যাবার পথেই ছিলাম, আসা যাওয়ার প্রতিবারই মনে হচ্ছে এবারই বলে জেলে যেতে হবে। মাঝে মাঝে প্রস্তুতি নিয়ে গেছি যে হয়তো ফেরা নাও হইতে পারে। এবার আমার সহযোগী যারা আছেন তারা তাদের আত্মীয় স্বজনকে বলে গেছে, তাদের জন্য আমি বলছি আমার কিছু করার নাই, যেমনি আছে হবে। আমি আমার ফ্যামিলিকেও এরকম কোনো প্রস্তুত করে যাইনি, বলি যে রেখে দেবে, নিয়ে গেলে নিয়ে যাবে। আমি খুব সহজভাবে দিচ্ছিলাম যে এটা নিয়তির খেলা, এটা যেভাবে হবার হবে। এটা আমি প্রস্তুতি নিয়ে আমার কোনো কাজ নেই যে বলে জেলে থাকলে তো এই করতে হবে, ওই করবো। এটা যখন কপালে আছে এটা আমি করে যেতে হবে। আপনি মাত্র বললেন যে এটা একটা ভিন্ন জগৎ এবং এইভাবে জড়িয়ে পড়তে হবে, এরকম একটা রাজনৈতিক দায়িত্ব তো রাষ্ট্র পরিচালনার, সেটা আপনি চিন্তা করেননি। না, আপনি 2007 সালে যখন একটা পার্টি করতে গেছিলেন, সেই সময় তো এটা রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবেই চিন্তা করেছিলেন। সেখানে যদি আপনি কন্টিনিউ করতেন, আপনাকে তো রাজনৈতিক দায়িত্বই গ্রহণ করতে হতো। সেটার কারণ ছিল যে এখানে কোনো রাজনৈতিক দল ছিল না তোমার। সবাই আমার বন্ধু বান্ধব, সহযোগী, পরিচিত, সব যে আপনি একটা করেন, আপনি একটা করেন, এর পেছনে লেগে রইল। আপনি ছাড়া পারবে না কেউ, এই যা যা বলে আর কি আশেপাশের লোকজন। এত বিরক্ত হয়ে শেষে বললাম ঠিক আছে আমি করবো। এই পথে আসতে যেতে এটা ঘোষণা এই সাংবাদিকরা ধরলো, আমি যে হ্যাঁ আমি করবো, এই দিয়ে শুরু হলো। তখন বেশিরভাগ সময় আমি আসা যাওয়া করছিলাম বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গে যাচ্ছিলাম, চিটাগাং যাচ্ছিলাম। এই প্রত্যেকবার এয়ারপোর্টে এগুলো কথাবার্তা হচ্ছিল, আর কোথাও না। তোর বলছে তাহলে এক সময় ধরলো যে তাহলে কি নাম দেবেন? আমি যে নাম ঠিক করি নাই, নাম ঠিক করলে আপনাদের জানাবো। তো এবার নাম ঠিক করছে না, কি জান? তখন অবশ্যই একটা নাম দিলাম, এই নাম হবে নাগরিক শক্তি। তারপর বুঝলাম যে এটা বেশ এগিয়ে যাচ্ছে জিনিসটা। তারপর বললো যে এটা মতামত নাও। সবাই বললাম যে এটা মতামত নেওয়ার যে কোনো রকম এটা থেকে দূরে সরা যায় কিনা তার চেষ্টা করছিলাম। নামও হলো, মতামত হলো।
তারপর আমি দেখলাম যে না, এটা তো বেশিরভাগ ঢুকে যাচ্ছে এর ভেতরে। তখন 10 সপ্তাহ প্রায় হবে, তখন বললো যে না ভাই, আমি কোনো রাজনৈতিক দলও করছি না, কিচ্ছু না। কাজে আমার মাথার ভেতরে একদিন এই রাজনীতির মধ্যে দিয়ে গিয়ে ক্ষমতায় যাবো এরকম কোনো পরিকল্পনা ছিল না। এটা দীর্ঘমেয়াদী জিনিস, এটা সাময়িক বিষয়গুলোকে কিন্তু রাজনৈতিক ঠেকাতে দল পারতো তো শেষ পর্যন্ত ক্ষমতার সঙ্গে সম্পর্কিত ছিল, কিন্তু তখন আমি তো আসলে রাজনৈতিক দল করতে চাচ্ছিলাম না, ঠেকা দেওয়ার জন্য এগুলো বলে যাচ্ছিলাম। কি বলতে বলতে এটা সবাই ধাক্কা দিচ্ছে, বলতে আপনাকে করতে হবে করে যাচ্ছিলাম। শেষে মনে করলাম যে না, এটা বেশি গভীরে চলে যাচ্ছে। তখন মনে করলাম যে একদম পরিষ্কার বলে দেয়, সবাই হতবাক হয়ে গেছে। আমি ওইটা আমার বন্ধু বান্ধব বিরক্ত হয়ে ছেড়ে দিলেন। একটু বিরক্ত হয়েছিলাম যে আপনি কি আলাপ করেছিলেন বন্ধুদের সঙ্গে? কিচ্ছু করিনি, সেই জন্য আরো হতবাক হলো যে কিছু না বলে আপনি আমাদেরকে বললেন না, আমরা পিছনে যে বললাম একদিন ধরে। তাদের তো মনক্ষুণ্ণ হবার খুবই কথা। মনক্ষুণ্ণ গেছে, খুবই মনক্ষুণ্ণ। তারা এখন কি আনন্দে আছে? তারা কাছে আসেন বলে আবার কোন দিকে নিয়ে যায় আমাদের। ওই নাগরিক শক্তির সঙ্গে যে ছাত্রদের নাগরিক কমিটির কোনো চিন্তা বা ভাবনার সম্পর্ক আছে? নাগরিক শব্দটা কমন আছে এটা দেখতেছি, তারপরে আমার সঙ্গে তার কোনো আলোচনা হয় না, তারা কোথা থেকে শব্দ পেলো না পেলো। এই শব্দটা যে কোনো লোক ব্যবহার করতে পারে, কিন্তু আপনার সঙ্গে কোনো পরামর্শ করে নাই তারা? আপনি প্রায়ই বলেন, কয়েকবারই বলেছেন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে, যে ছাত্ররা আপনাকে এই জায়গায় নিয়ে এসেছে তাদের ম্যান্ডেটের কারণে। ছাত্র সমাজ হিসেবে 5ই অগাস্ট যেই পরিমাণ তারা সমন্বিত ছিল, সংগঠিত এবং একাকার ছিল, এইটা যদি বিভক্ত হয়ে যায়, তাদের উদ্দেশ্য সাধিত হয়ে যাবার পর, এই অর্থে যে ইমিডিয়েট উদ্দেশ্য ছিল তৎকালীন একটা স্বৈরতান্ত্রিক সরকারের পতন, তার পতনের পরে তাদের বিভিন্ন ছাত্র সংগঠনের বিভিন্ন রাজনীতি আছে, তারা যদি বিক্ষিপ্ত হয়ে পড়ে কিংবা তাদের স্বার্থের রাজনৈতিক স্বার্থের সংঘাত ঘটে, তখন আপনার ম্যান্ডেটটা প্রশ্নবিদ্ধ হবে না? এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, আমি সেই সরকারের একটা অংশ। ওটা হলো রাজনীতি। এই সরকারে আমি কতদিন আছি না আছি সেটা ব্যাপার। ওরা কি করছে, রাজনীতির কি ফল দাঁড়াবে, সেটা ভিন্ন জিনিস। এটা একজন নাগরিক হিসেবে হয়তো চিন্তা করতে পারে যে কি হবে না হবে, কিন্তু সরকার হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছি যতটুকু আমার সাথে করে। কিন্তু যেহেতু ওদের একটা আমার প্রশ্ন হচ্ছে, সংঘবদ্ধ ছাত্র সমাজের ম্যান্ডেট ছিল, সেই সংঘবদ্ধতারা যদি বিচ্ছিন্ন হয়ে পড়ে, দুর্বল হয়ে যাবে। অবশ্যই দুর্বল হবে। এরকম সম্ভাবনা আপনি দেখেন? সবসময় সম্ভাবনা তো থাকে। এটা একটা দুর্বল হবে, একটা সবল হবে, এই গিয়ে আবার এই টুকরার সঙ্গে মিলবে, নানা রকম ঘটনা ঘটতে থাকবে। অন্যান্য টুকরার কথা বলছেন, ধরুন আমরা যারা বাইরের থেকে দেখি, ওই অভ্যুত্থানের বিজয়ী ছাত্র নেতৃত্ব আপনাকে আহ্বান জানিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী সেইটাকে সমর্থন করেছে, এবং রাজনৈতিক দলগুলো যারা পাওয়ার কন্টেন্ডার তারা আপনাকে সহযোগিতা এবং সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে আপনি যখন প্রায়ই বলেন ছাত্ররা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আপনার কি মনে হয় অন্য 2টা সেক্টর তারা সংগঠিত নানানভাবে তারা মনক্ষুণ্ণ হতে পারে? কিন্তু বাস্তব তো তাই। আমাকে তো ডেকে এনেছে ছাত্ররা, কাজে আমি সেভাবেই বলেছি, ছাত্ররা আমাকে নিয়োগ করেছে। এখন সবাই মিলে এটা সমর্থন করেছি আমরা, সেটা হলো বৃহত্তর একটা জিনিস। কিন্তু ইমিডিয়েট ছিল যে আমার সঙ্গে কথাটা হচ্ছে ছাত্রদের সঙ্গে, যাদের সঙ্গে আমার কোনো পরিচয় নাই, তাকে জীবনে দেখিনি তাদের সঙ্গে আমার পরিচয়। সেভাবে আমি কথাটা জানিয়েছি, আমার বাস্তবটা জানিয়েছি। আচ্ছা, তো আপনার কারো মনক্ষুণ্ণ করার জন্য, কাকে আঘাত দেওয়ার জন্য ওরা দেয় নাই, ওরা দিছে, ওরকম কিছু না। মানে প্রকৃত পরিস্থিতি পাওয়ার ব্লকস থাকে তো, এই 3টাই আপনার জন্য, দেশের মানুষের জন্য, আপনার সরকারের অস্তিত্ব চলমান থাকার জন্য জরুরি আমাদের মনে হয়। আপনার এই যে প্রধান উপদেষ্টা যে নাম, মানে নমেনক্লেচার অফ দ্য পজিশন, এইটা আপনি এগ্রি করলেন কেন? আপনি তাকে উপদেশ দেন? ওগুলো আমার মাথায় আসেনি। নামটা কি উপদেষ্টা হলো না কি হলো, দায়িত্ব নিতে বলেছে, আমি দায়িত্ব নিতে। উপদেষ্টা তো একটা পজিশন, আমি জানি এক্সিকিউটিভ পজিশনের নাম না। উপদেষ্টা মানেই আপনি তো, আমি এগুলো ব্যাখ্যার মধ্যে যাই নাই। বলছে আপনাকে দায়িত্ব নিতে হবে এই সরকারের, আমি দায়িত্ব নিয়েছি। কি নামটা কি দিল না দিল, কোথার থেকে মনে হয়েছে? তো মনে হয়নি, কারণ বলছে যে এটা এই ধরনের পরিস্থিতি এই ধরনের নামই হয়। এটা আমার চ্যালেঞ্জ করার কিছু না। 2টা ভিন্ন। একজন চিফ থাকে, চিফকে অন্যরা উপদেশ দেয়, তাহলে আপনি উপদেশ দাতাদের মধ্যে প্রধান, কিন্তু কাকে? এটা চিন্তা করি নাই। আপনি যে মন্ত্রী পরিষদ তৈরি করলেন ছাত্রদের আহ্বানে, অন্যদের সমর্থনে, সেইখানে কি আপনার মন্ত্রী পরিষদ গঠনে পরিপূর্ণ স্বাধীনতা ছিল? পরিপূর্ণ বলবো না, এটা তো তাৎক্ষণিক ভাবে হয়েছে, এটা এমন কিছু না, চিন্তা ভাবনা করে করা হয়েছে। কাজে আমাকে যতটুকু বলা হয়েছে আমি সেটা করেছি, অন্য কারা কি করলো সেটা নিয়ে মাথা কামাইনি। পরামর্শগুলি কি এইসব সেক্টর থেকে এসছে আপনার কাছে, বা কোনো রেকমেন্ডেশন আর্মি থেকে, রাজনৈতিক দল থেকে? না, এরকম ভাবে কিছু আসেনি। বলছে যে এরা আছে, আপনি কারে কারে দেবেন।
আচ্ছা ওভাবে এসেছে। আচ্ছা আমি তো তাৎক্ষণিকভাবে যে কজনের নাম বলে যে শপথ গ্রহণ করতে হবে আগামীকাল এরকম অবস্থা বা সেদিনই আমি বললাম যে আমার পরিচিত যার নাম ছিল সেগুলো দিয়ে দিস। আপনার কাছে কি খবর নিশ্চয়ই আছে বা আপনার এজেন্সিস গুলো এই খবর কি দেয় যে আপনার সরকারের যারা সদস্য তাদেরকে অন্তত দুটো ক্যাটাগরিতে জেনারেলি ভাগ করা যায়। এক পক্ষের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনজিওস, ও সেখানে আপনার ব্যাপারে একটা সমালোচনা আছে যে চিটাগং এর লোক বেশি, বিকজ আপনার বাড়ি চিটাগং। আরেক পক্ষ হচ্ছে ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যে গণতন্ত্রের জন্য লড়াইয়ে অনেকেই অনেক দূরবর্তী ছিলেন। এই তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে। এই কথাগুলি কি আপনার কানে আসে? সবসময় বলা বলি করে, সবাই বলছে, কাজের কানে না আসার কোনো কারণ নেই, আপনার কি মনে হয়? জন্য বিব্রত হওয়ার কোনো কারণ নেই। এইভাবে তাই হয়েছে, সেভাবেই হয়েছে। নানা জায়গার থেকে এসছি, আমরা এসছি, আমারও তো কোনো অভিজ্ঞতা নেই। কাজ বলুন দৌড় দেবো কি করে? আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে তো বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। আমি যদি পারি ওরাও পারবে, এটাই আমার ভরসা ছিল। আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন? আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করবো? কিন্তু আপনারটা তো অন্যরা বলবে। আমি বলবো, আমি দেখছি তো। আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট? না, বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই। যতটুকু সাধ্য মতো করি, যদি লেগে যেতে ভালো, না হলে আমাদের কপাল খারাপ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে পরিমাণ সমঝোতা এবং যোগাযোগ থাকা দরকার বলে পত্র পত্রিকা বা অন্যান্য যাদেরকে আমরা বলতে শুনি, সেই পরিমাণ সমঝোতা এবং যোগাযোগ কি আপনার আছে বলে মনে হয়? আমাদের কাছে মনে হয় কিছুটা দূরত্ব আছে। আমার কাছে মনে হয় অবিশ্বাস্য রকম সমঝোতা, আত্মীয়তা, ঘনিষ্ঠতা আছে। এটা আমার একটু অবাক লাগে। কাগজে পত্রে দেখি তারা কি একজনের বিরুদ্ধে একজনের একটু কথা বলে, যখন সামনে আসে সবাই কি আন্তরিকতার সঙ্গে কথা বলে। আমার কাছে অবাক লাগে এগুলো, মনে বড় সাহস লাগে যখনই কথা বলি। ব্যক্তি হিসেবে যখন রাজনৈতিক দলের কার সঙ্গে কথা বলি, অন্যরা কেউ নেই, এক আসে, কিন্তু কি আন্তরিকতার সঙ্গে কথা বলে, কিরকম সমর্থন নিয়ে কথা বলে, আমি অভিভূত হয়ে যাই যে এত সমর্থন থাকা সত্ত্বেও এই দেশ চলছে না কেন। এর মধ্যে মাঝে মাঝে আবার এগুলো কাগজে পত্রে এরকম কথাবার্তা হয় কেন, এই দুরকম কেন, ব্যক্তিগত মনে হয় আপনার? এটাও তো রাজনৈতিক কত কিছু কিছু অঙ্গভঙ্গি আছে বলে, যেগুলো চালু হয়ে গেছে। এভাবে কথা না বললে এটা রাজনৈতিক নেতা বলে মনে হয় না। ওইভাবে ওই শব্দে কথা বলতে হয়, সুরে কথা বলতে হয়, টেলিভিশনে গেলে ওই কণ্ঠে কথা বলতে হয়। কিন্তু যে মাত্র ব্যক্তি হিসেবে কথাবার্তা বলেন, বলার সম্পূর্ণ ভিন্ন। কাজে সেটার আন্তরিকতা এবং সেটার ঘনিষ্ঠতা আমাকে অভিভূত করে, প্রতিবারই আমার এখানে অভিভূত করে। আপনাকে একটা অন্য কথা আসে। আপনার সরকার সেপ্টেম্বর মাসে, সম্ভবত অক্টোবরে, সিদ্ধান্ত নিয়েছিলেন যারা এই গণতন্ত্রের আন্দোলন এবং অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেকটা পরিবারকে 30 লক্ষ করে টাকা দিবেন। পরবর্তীকালে জুলাই ফাউন্ডেশন হলো, সেখান থেকে কথা এসেছিল যে আহতদের 1 লক্ষ টাকা করে এবং 5 লক্ষ টাকা করে যারা শহীদ হয়েছেন, তরুণ তরুণী, ধনী গরিব মধ্যবিত্ত নির্বিশেষে তাদেরকে দেওয়া হবে। আপনি নিশ্চয়ই অ্যাওয়ার যে সেই প্রতিশ্রুতি পালিত হয় নাই এখনো। এটা কেন? ইতিমধ্যে আপনারা হাজার কোটি টাকা করে বিভিন্ন ব্যাংকে দিয়েছেন রাষ্ট্রীয় এক্সচেকার থেকে, লুটপাটের কারণে যে সমস্ত ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু যারা এই ব্যবস্থাকে বদলালো, তাদেরটা প্রায়োরিটিতে আসলো না কেন? প্রায়োরিটিতে ছিল বলেই তো কথা ঘোষণা হলো, প্রায়োরিটিতে ছিল, কিন্তু বাস্তবায়ন করা যায়নি। এগুলো হলো যে আভ্যন্তরীণ দুর্বলতা, ক্যারি আউট দ্য অর্ডার, এই যে কিভাবে টাকা কার কাছ থেকে কোথায় যাবে, কিভাবে বিতরণ হবে, এগুলো নিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। যত টাকা লাগে তাদের এই কমিটমেন্ট আছে এবং তাদের পুরো জীবৎকালে যত সমর্থন দরকার, যত পয়সা কড়ির দরকার, সবকিছুর জন্য কমিটমেন্ট আছে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, টাকারও কোনো অভাব নাই। এটা মাঝখানের যে লাগতে পারে মোটামুটি। আমার এখন প্রজেক্ট করতে আমার ভয় লাগে যে কথা বলে ওটা পারি না, তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে না। কথার আন্তরিকতা তো মানুষ বিশ্বাস করে। আপনার অনুমান অন্তত এটা তো খুবই একটা ইমিডিয়েট এবং প্রায়োরিটির মধ্যে থাকার কথা। এটাকে বিউরোক্রেটিক ট্যাঙ্গলসের কারণে, এই কার হাত দিয়ে কিভাবে যাবে, কার কাছ থেকে কোথায় যাবে, এগুলো নিয়ে গোলমাল হচ্ছে, আর কিছু না। তাতে বিউরোক্রেসির কিছু হচ্ছে না, কিন্তু সরকার, আপনার সরকারের বদনাম হচ্ছে। এটা আমাদের সবার সম্মিলিত বর্তমান। আমি ব্যুরোক্রেসিকেও দোষ দেবো না, তাদেরও নিয়ম কানুন আছে। আমরা হয়তো সেই নিয়ম কানুন বুঝি না বলে কানেকশনটা ঠিক মতো করতে পারিনি। আপনার কোন টাইম লাইন যত সহজে আমি আবার মাস দিন একটা দিয়ে আবার বিব্রত হতে চাচ্ছি না আর কি। আচ্ছা, সাম্প্রতিককালে আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন, আমরাও লক্ষ্য করছি যে
সরকারের যে গণতান্ত্রিক সংস্কারের কর্মসূচি এবং নির্বাচন, এই দুইটাকে পরিপূরক না ভেবে একটা সাংঘর্ষিক পর্যায়ে চলে যাচ্ছে আলাপ আলোচনার মধ্যে। এটা কি আপনাকে চিন্তিত করে? না, কোনো সাংঘর্ষিক তো যায় নাই। আমরা যেভাবে অগ্রসর হচ্ছিলাম, একটা ফর্মুলা দিয়েছিলাম, একটা প্রক্রিয়া তৈরি করেছিলাম। এটা কাজে লাগে বা ব্যাকল হয় জানি না। প্রক্রিয়াটা হলো যে কতগুলো কমিশন বসিয়ে দিয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের উপরে কমিশন বসিয়ে দিয়েছি। এরকম 15টা কমিশন হয়েছে। তার মধ্যে 6টা কমিশন প্রথম ঘোষণা করেছিলাম এবং এই মাসে এই ডিসেম্বরের মধ্যে 90 দিনের মধ্যে সে রিপোর্ট দেওয়ার কথা ছিল। তারা 90 দিনই শেষ করতে পারে নাই, বলছে যে আগামী 7 তারিখে দেবে, জানুয়ারির সাথে 1 সপ্তাহ দেরি হতে পারে। তো সেটা সহজ, কারণ আমরা আয়োজন করতেও সময় লেগেছে, ঘোষণা করেছি, তাকে বসার জায়গা দিতে পারি নাই, কোথায় কে কার সঙ্গে পরিচয় করি, ওই সময় লেগেছে। কাজে ঠিক 90 দিন সময় তারা পায় নাই সেই হিসেবে। তো তারা যদি 7 তারিখে দিয়ে দেয়, তাহলে জানুয়ারি 7 তারিখের মধ্যে আমরা 6টা কমিশনের রিপোর্ট পাবো। ওইখানে যাবতীয় সংস্কার সংক্রান্ত ওই যে সাবজেক্টের উপরে আছে, যে বিষয়ের মধ্যে, সেখানে দেওয়া থাকবে, সবার সঙ্গে আলোচনা করে করা হয়েছে। তাহলে সংস্কারের রূপরেখাটা আমরা পেলাম। একটা ইতিমধ্যে কনসালটেশন হয়েছে, ইতিমধ্যে মত বিনিময় হয়েছে, তার মধ্যে কোনোটা ঠিক আছে, কোনোটা ঠিক নেই, একটা তারা কমিশন যেটা মনে করেছে যে এইগুলোই হলো আমাদের সারমর্ম। এগুলো আমরা একটু পশ্চিমে যাই। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক ভালো সম্পর্ক, এবং ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে ইন্ডিয়ান বর্ন 7 জন মন্ত্রী আছে বলে শোনা যায়। আপনার সঙ্গে পশ্চিমের সম্পর্ক ভালো বলে মানুষ মনে করে। তাদের এই সম্পর্ক কি আমাদের দেশে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো ক্ষতির কারণ হতে পারে বলে আপনি আশঙ্কা করেন? হতে পারে, কারণ এত ঘনিষ্ঠতা থাকলে ভারতীয় বংশোদ্ভূত নাগরিক ব্যক্তি যদি ওখানে ক্ষমতায় থাকে, তার একটা প্রভাব তো হতেই পারে এটা, এবং ইতিমধ্যে তার প্রভাবের কিছু নমুনা আমরা দেখেছি। কাজে আমরা দেখছি এটা কোন দিকে যায়, এবং ভারতীয় বংশোদ্ভূত হলেই যে সে ভারতের সঙ্গে যুক্ত থাকবে এমন কোনো কথা নেই। সে হয়তো আমাদের দিকে বেশি মনোযোগ দিতে পারে। আমরা দেখছি সেগুলো কিভাবে আমরা বার করতে পারি, যে কারা কারা আমাদের দিকে সহানুভূতিশীল হবে, কিভাবে আমরা তাদের সহানুভূতিটা পেতে পারি। নতুন সরকারের সঙ্গে সম্পর্কটা কিভাবে গড়ে তোলা যায়। পুরনো সরকারের সঙ্গে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠেছিল, ভালো সম্পর্ক ছিল। নতুন সরকারের সঙ্গে সেটা আমরা একই রকম ভালো সম্পর্ক করার জন্য চেষ্টা করব। ইতিমধ্যে কি কাজকর্ম এই ব্যাপারে শুরু হয়েছে? এটা নিয়ম আমাদের করতে হয়, যখন নতুন সরকার আসে তার সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করা, যেগুলো ডিপ্লোম্যাটিক পর্যায়ে হয়, গিয়ে আলাপ করে। ডিপ্লোম্যাটিক চ্যানেলের বাইরে হয়, বন্ধুত্ব পূর্ণ সম্পর্কের খাতিরে জন্য হয়। ওখানে যারা হোয়াইট হাউসে আছেন তাদের সঙ্গে যাদের যোগাযোগ আছে তাদের সঙ্গে যোগাযোগ হয়, কিভাবে করতে হবে, নানাভাবে হয়। এটা বিভিন্ন চ্যানেলে যোগাযোগ করে করতে হয়। আপনি ইতিমধ্যে সার্কের একটা ইফেক্টিভ রিভাইভালের কথা প্রস্তাব করেছেন বাংলাদেশের তরফ থেকে, তাতে কোনো সাড়া পাওয়া যাচ্ছে বলে মনে হয়? বিষয়টা উঠে আসে সারা মধ্যে, অন্য দেশের যারা আছে তারাও চায় সার্কের অন্যান্য দেশগুলোর মধ্যে, কিন্তু ভারত এটাতে খুব সাড়া দিচ্ছে না। কাজে তারাও ব্যাখ্যা করে যে আমাদের সমস্যা হলো পাকিস্তানকে নিয়ে আমাদের সমস্যা। আমি যেটা ব্যাখ্যা করি যে একটা দেশের সঙ্গে সমস্যা হলেই পুরো জিনিসটা ব্যাকল হয়ে যাবে, এটা তো ঠিক হবে না। আমরা চেষ্টা করি ওইটাও সমাধান হোক, অথবা ওই সমস্যাকে পৃথকভাবে রেখে বাকি আমরা সম্পর্ককে গড়ে তুলি। এখন ওইটার কোনো রেসপন্স পাই দেখা যায় না। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমার দেশের মানুষ জানতে চায়, বাংলাদেশ থেকে প্রচুর টাকা আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে, আপনি তার জন্য একটা কমিশনের মতো করেছেন। এই টাকা পয়সা ফিরে পাওয়ার ক্ষেত্রে কোনো অগ্রগতির ইঙ্গিত কি পাচ্ছেন আপনারা? সবাই আশ্বাসিত, সাক্ষী প্রমাণ পেয়ে গেলে আমরা নিশ্চয়ই একটা ব্যবস্থা করতে পারবো। এরকম আইন আছে, আইনের মাধ্যমে এটা করবো। সব টাকা হয়তো ফেরত আসবে না, কিছু টাকা ফেরত আসবে যদি আমরা সাক্ষী প্রমাণগুলো পাই। সেই প্রচেষ্টাগুলো হচ্ছে। সাক্ষী প্রমাণের ব্যাপারে কাজকর্ম ডেডিকেটেড একটা কাজ, যেহেতু আলাদা ইউনিট আছে, তাদের কাজ হলো এগুলো উদ্ধার করার। এটা প্রথম শুরু থেকে এটা হয়েছে, যেহেতু আমরা জানি সেরকম টাকা গেছে, ব্যাংকিং চ্যানেলে গেছে। সুবিধা হলে তো ব্যাংকিং চ্যানেলে গেছে, ব্যাংকিং চ্যানেলে ধরা একটু সহজ হবে হয়তো। এগুলো সুটকেস বোর্ডে যেগুলো নিয়ে গেছে সেগুলো মুশকিল আছে, সেগুলো ধরা। কিন্তু এগুলো তো চ্যানেলের ব্যাপার। কাজে ওরা অবশ্য যেগুলো যারা এক্সপার্টস আছে, যারা এই কাজে করে, তারাও বলতে চায় এটা সম্ভব। কিন্তু সম্ভব বলে কতদিন আমরা বসে থাকবো, এটাই হলো বিষয়। এটা আইনগত বিষয় আছে, কি সাক্ষী প্রমাণ তারা কি চায়, কিভাবে এটা আইডেন্টিফাই হবে, কার কাছে গেল, আইন ভঙ্গ করে গেল। কিছু আশা মাঝে মাঝে পাই যে এটা হবে, এখনো চূড়ান্ত কিছু পাইনি।
মানে আমাদের আশা করবার কারণ আছে? আশা করার কারণ, অবশ্যই কারণ আছে। কিরকম সময় লাগতে পারে বলে আপনার ধারণা? এটা তো তাদের কথা তো কিছু বুঝতে পারি না। এটা যে একটা স্ট্যান্ড লাইন আছে, এর মধ্যে গিয়ে এটা শেষ হবে, এটা এখনো বুঝি নাই যে এটা কতদিন লাগতে পারে। আমি একটা আন্দাজে বলে দিতে পারি আপনাকে, কিন্তু